বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল জয়ফুল জার্নিতে আমরা স্বাগত। এখন ঝাড়গ্রাম ঈশানী গেস্ট হাউস থেকে বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। এখন সকাল 7টা বাজে। আজকে আমাদের গন্তব্য বেলপাহাড়ি। আপনারা ভিডিওটা দেখতে দেখতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। সাথে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িতে এলে আপনি প্রকৃতির সান্নিধ্য পাবেন। এখানে আছে গভীর বন, আছে পাখিদের কলরব, তার সাথে আছে ঝর্ণা এবং পাহাড়। গাড়িতে করে আমরা দুপাশে সবুজের সমারোহ দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলপাহাড়ির বাজারে। তখন ঠিক সকাল 9টা বাজে। এখানে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার আমরা বেলপাহাড়ির বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব। এই স্থানটি একটা সময় মাওবাদী অধ্যুষিত ছিল, তাই বাইরের থেকে পর্যটকরা এই স্থানে আসতে সাহস পেত না। কিন্তু বর্তমানে অঞ্চলটি খুবই শান্ত এবং আপনি নিশ্চিন্ত মনে এখানকার প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারেন। শোনে এই সাইডে গেলে হচ্ছে গাছিনি পাহাড়, অসাধারণ সুন্দর জায়গা। আপনাদের আমি দেখালাম, চারিদিকটা সবুজে ঘেরা। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের অবস্থা খুবই ভালো, কিন্তু যখনই আপনি রাজ্য সড়ক ছেড়ে ভেতরে রাস্তা ধরবেন তখন রাস্তাগুলো খুবই সংকীর্ণ এবং বন্ধুর প্রকৃতির। বিশেষ করে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তাগুলো খুব এবড়ো খেবড়ো, উঁচু নিচু, তাই এখানে সাবধানে গাড়ি চালাতে হয়। আমরা এখন গাড়ি নিয়ে সোজা নিচের দিকে নামবো, তারপর হঠাৎ করে ওপরে উঠব। অপোজিট দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে তাকে সাইড দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কি বাজে। পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল নেমে রাস্তাগুলোর অবস্থা আরও সঙ্গীন করে তুলেছে। তবুও আমরা এত কষ্ট করে গারাসিনী পাহাড়ে যাচ্ছি, কারণ এই পাহাড়টি স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত পবিত্র। এখানে দুটো মন্দির আছে, একটি গুহা আছে এবং পাহাড়ের নিচে আছে লাহিড়ী বাবার আশ্রম। আমরা এবার হেঁটে হেঁটে কাদাসিনী পাহাড়ের দিকে উঠব। চারিদিকে গভীর জঙ্গল। আমি আপনাদের সেই জঙ্গলের ছবি দেখাবো। এখন আমরা আশ্রমের দিকে যাব, কাদাসিনী আশ্রমে। চলুন দেখে নেওয়া যাক রাস্তাটা কেমন। চারিদিকে জঙ্গল, হচ্ছে পাহাড়। চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে সরু পায়ে হাঁটার রাস্তা উপর উঠে গেছে।
চারিদিকে গভীর জঙ্গল, মাঝে সরু পায়ে হাঁটার রাস্তা। আমরা চলেছি গাদাসিনী পাহাড়ের দিকে। আপনি যদি ট্রেনে করে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘুরতে চান, তবে হাওড়া থেকে অনেক ট্রেনই ঝাড়গ্রামে আসে। বেলপাহাড়ির কাছাকাছি রেল স্টেশন হলো ঝাড়গ্রাম। সেখান থেকে আপনি বেলপাহাড়ি এবং ঝাড়গ্রাম ঘুরে দেখতে পারেন। হাওড়া থেকে মোটামুটিভাবে সব ট্রেনই 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যায়। সকালের দিককার ট্রেনে আসাই সমীচীন হয়, কারণ সারা দিনটা হাতে থাকে ঘোরার জন্য। সকাল 5:40-এ সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু লোকাল পাওয়া যায়, যেটা 9:10-এ ঝাড়গ্রাম পৌঁছে যায়। এছাড়া আপনি 6:20-তে শতাব্দী এক্সপ্রেস পাবেন, জনশতাব্দী এক্সপ্রেস। 6:30টায় আপনি ইস্পাত এক্সপ্রেস পাবেন। তারপরে সকাল 10:10-এ ঘাটশিলা মেমু এক্সপ্রেস পাবেন। এছাড়াও অনেক ট্রেন আছে, তবে আপনি গাড়ি করেও এখানে আসতে পারেন। কলকাতা থেকে গাড়িতে ঝাড়গ্রামের দূরত্ব মোটামুটিভাবে 150 কিলোমিটার মতো। এখানে আসতে প্রায় 4 ঘন্টা টাইম নেবে গাড়িতে। এখনো অনেকটাই আমাদের যেতে হবে। দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। अब क्या करें? অবশেষে আমরা পাহাড়ের উপর এসে পৌঁছালাম। পাহাড়ের আরও উপরে উঠলে আপনি আরেকটা মন্দির পাবেন, আর এই গুহাটা দেখতে পাবেন। পাহাড়ের উপরে থেকে নিচের ভিউ অসাধারণ। চারিদিকে চোখ জোড়ানো অসাধারণ
সবুজের সমারোহ দেখতে দেখতে চললাম খাদারানি লেকের উদ্দেশ্যে। এই পাহাড়ের পাশ দিয়েই যে রাস্তাটা গেছে বাঁ দিক দিয়ে, সেই রাস্তাটা সোজা লেকে গিয়ে উঠেছে। আবার অন্য একটা রাস্তা দিয়েও লেকে যাওয়া যায়। চারিদিকে গভীর জঙ্গল, সত্যি এক রোমাঞ্চকর অনুভূতি। খাদারানি লেকটি বেলপাহাড়ির কাছে আমলাশোল গ্রামে অবস্থিত। আপনাদের হয়তো মনে আছে যে একটা সময় আমলাশোল গ্রামের দারিদ্র্যের কথা খবরের কাগজে পাতায় উঠে এসেছিল। কথিত আছে যে বামফ্রন্ট সরকারের শেষের দিকে আমলাশোল গ্রামের বহু মানুষ না খেতে পেয়ে মারা গেছিল। সেটি কতটা সত্য বা কতটা মিথ্যে তা দেখার দুর্ভাগ্য আমার হয়নি, কিন্তু বর্তমানে গ্রামগুলোতে ঘুরে আমার এই অনুভূতিটা হয়েছে যে সরকারি বিভিন্ন জনদরদি প্রকল্পগুলো গ্রামের ঘরে ঘরে পৌঁছে গেছে। ফলে এখানকার মানুষেরা এখন সাধারণ লেকের ভিউ, সন্ধ্যেবেলায় যখন সূর্যাস্ত যায় তখন সূর্যের আলো এই লেকের মধ্যে পড়ে, তখন আরও সুন্দর লাগে এই লেকটাকে। অসাধারণ লেক। আমরা লেকের জলে নামবো কিছুক্ষণ পর। চারিদিকটা নিরিবিলি পরিবেশ, অনেকক্ষণ সময় সুন্দরভাবে কাটানো যায় এই লেকের মধ্যে। লেকটি বেলপাহাড়ি থেকে 11 কিলোমিটার দূরে আর ঝাড়গ্রাম থেকে 49 কিলোমিটার দূরে। লেকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। দেখতেই পাচ্ছেন এটি অনেকটা বড় লেক এবং লেকের দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। লেকের মধ্যে যদি বোটিংয়ের ব্যবস্থা করা যায় এবং এখানকার যোগাযোগ ব্যবস্থা যদি আরেকটু উন্নত করা যায়, তবে এই অঞ্চলকে ঘিরে পর্যটনের উজ্জ্বল সম্ভাবনা আছে। এবার আমরা যাব লালজল পাহাড় আর লালজল গুহা দেখতে। বাঁ পাশে শাল সেগুনের বন আর ডান পাশে গভীর কাশবনকে রেখে দিয়ে আমরা স্টেট হাইওয়ে দিয়ে চললাম সামনের দিকে। স্টেট হাইওয়ে অসাধারণ, এখানে গাড়ি চালানোর রোমাঞ্চই আলাদা। লালজল পাহাড়ে একটি গুহা আছে। কথিত আছে যে এই গুহায় আগে আদিম মানুষেরা বসবাস করত। বর্তমানে ধসের কারণে গুহাটি অনেকটা সরু হয়ে এসেছে, তবুও এই গুহায় ওঠার রোমাঞ্চই আলাদা। আর এই লালজল পাহাড়ে আছে একটি প্রাচীন দুর্গা মন্দির। আমরা সেই প্রাচীন গুহা দেখার লোভ সামলাতে পারলাম না, তাই আমরা চললাম লালজল পাহাড়ের উদ্দেশ্যে। দেখা যাক গুহাটি কেমন দেখতে হয়। এটা হচ্ছে লালজল দুর্গা মন্দির, একটা প্রাচীন মন্দির কিন্তু ভগ্নপ্রায় হয়ে আছে। তুলসী মঞ্চ। এখন দুর্গা মন্দির এবং কেভের উঠব। এখানে একটা গুহা আছে পাহাড়ের ওপরে, আর এখানে নতুন তৈরি একটা দুর্গা মন্দির আছে। চলুন দেখা যাক দুর্গা মন্দিরের পেছনে মধ্যে কি। ওই যে দেখুন দূরে কেভ, আর ওইখানে দুর্গা মন্দির, সবুজ রঙের বিল্ডিংটা, তা নতুন তৈরি দুর্গা মন্দির। আমরা এখন পাহাড়ের উপর উঠছি কেভে। এটা খুব একটা উঁচুতে না। এই হলো লালজল পাহাড়ের গুহা। গুহার মধ্যে পৌঁছে গেছি।
এটা হচ্ছে নিচের থেকে ভিউ, অনেকটা ওপরে লালজল গুহা, অনেকটা ওপরে। আমি আর মেয়ে মিলে এখানে পৌঁছে গেছি। আমাদের পেছন দিকটা গুহা। এবার আমাদের নামতে হবে। নামাটা খুবই কষ্টকর, কারণ অনেকটা খাড়াই পাহাড়, খুব সাবধানে নামতে হবে। অ্যাট লাস্ট আমরা দুজনেই অক্ষত শরীরে পাহাড় থেকে নামতে পেরেছি। ঘাগরা জলপ্রপাতের কাছে চলে এসেছি আমরা। কিছুক্ষণ পর ঘাগরা জলপ্রপাতে যাব। ঘাগরা জলপ্রপাত, এই জলের স্রোত চলে যাচ্ছে। পড়ন্ত বেলা সূর্য জলের ওপরে রং ধরিয়েছে, অসাধারণ সৌন্দর্য। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন ঘাগরা জলপ্রপাতের কাছে। অসাধারণ এই সৌন্দর্য। কুলু কুলু জলের ধ্বনি, তার সাথে জলের গর্জন। পাহাড়ের পাথর কেটে জলধারা সৃষ্টি হয়েছে। এই জলধারা ছোট্ট, এইগুলো ঘাগরা জলপ্রপাত। কাল অনেক কষ্ট করে এসেছি। এটা হচ্ছে পিকনিক স্পট। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি তারাফেনী নদীবাঁধের ওপরে। এটি তারাফেনী নদীর ওপর অবস্থিত। জায়গাটি খুবই শান্ত, নিরিবিলি। আমরা রাতেই বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফিরে এলাম। পরের দিন আমরা চললাম কনক দুর্গা মন্দির দেখতে। এটি 500 বছরেরও বেশি পুরনো মন্দির। কথিত আছে যে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিং এটি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আমরা চলে এসেছি কনক দুর্গা মন্দির পার্কিং লটে। এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের পার্কিং লট। আমরা পৌঁছে গেছি। মধ্যে অনেক প্রাচীন এবং খুব রেয়ার বেশ কিছু গাছ আছে, যেগুলো আসাম থেকে আনা হয়েছে। প্রচণ্ড ঘন জঙ্গল। কিছুক্ষণ পর যাব কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। প্রায় চলে এসেছি। এই মন্দিরে সংলগ্ন স্থানে প্রাচীন একটা মন্দির ছিল। সেখানে প্রাচীনকালে নরবলি প্রথা ছিল। পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু এখনও এখানে অষ্টমী রাতিতে আপনার পাঠা দেওয়ার বলি প্রচলিত আছে। এই মন্দিরটা 500 বছরের বেশি পুরনো। প্রথম যে দুর্গা প্রতিমাটা ছিল সেটা সোনার আবরণে মোড়া ছিল, কিন্তু 1960 সালে এই বিগ্রহটি চুরি হয়ে যায়
পরে অষ্টধাতুর মূর্তি তৈরি করা হয়, কিন্তু মাওবাদী আন্দোলনের সময় দুবার এখান থেকে মূর্তি চুরি হয়ে যায়। বর্তমানে যে মূর্তিটা আছে সেটিও অষ্টধাতুর মূর্তি। এই চুরি প্রতিরোধের জন্য এখন এখানে সর্বত্র সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। শুধু এই মন্দিরটা না, যারা প্রকৃতিকে ভালোবাসেন, এই মন্দিরের আশেপাশে স্থানে যে খুব সুন্দর গাছ আছে এবং ঔষধি গাছের সংগ্রহশালা আছে সেটা আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ঘন একটা বন, কিন্তু এই পুরোটাই কিন্তু আপনার ঔষধি গাছে পরিপূর্ণ। এর মধ্যে বেশিরভাগ গাছ কিন্তু এখন আপনার বিলুপ্ত প্রায় অবস্থায় চলে এসছে। দেখুন এখানে কতটা ঘন বন। এখানে গরমকালেও সূর্যের আলো ঠিকঠাকভাবে প্রবেশ করে না, ব্যবহৃত হয়। এটা হচ্ছে সেই হাড়ি কাঠ যেখানে বলি প্রদত্ত হয়। এটা হচ্ছে মূল মন্দির। সকাল 9টায় এটা খুলবে। আমরা একটু আগেই চলে এসেছি, সকাল 8টাতে চলে এসেছি। মন্দির খোলার জন্য আমরা অপেক্ষা করব। মন্দির খুললে আমরা মন্দিরে ঢুকবো। এটা হলো অতিথি নিবাস। আপনারা যদি মন্দিরে উৎসবের সময় এসে থাকতে চান বা এখানে, তাহলে এখানে থাকতে পারেন। এটা হচ্ছে আরেকটা মন্দির। এখান দিয়ে ডুলুং নদীতে যাওয়া যায়। এই হলো সেই নদী। হুম, আমি নামবো, এসো না, নামবো। চলো না। কেন? নদী থেকে বেরিয়ে আমরা এখন চললাম বনের মধ্যে দিয়ে। দেখা যাক ভেতরে কি আছে। নিচে গভীর জঙ্গল। চারিদিকে গভীর ঘন জঙ্গল। এখানে হনুমানের প্রচণ্ড রাজত্ব, সুতরাং সাবধানে ঘুরতে হবে। যে কোনো সময় কিন্তু হনুমানরা আপনাকে আক্রমণ করতে পারে। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়িতে। এটি কনক দুর্গা মন্দিরের পাশেই অবস্থিত। এই রাজবাড়ির রাজারাই কনক দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে দুর্গটি প্রতিষ্ঠিত হয়েছিল বর্গীদের আক্রমণ ঠেকানোর জন্য। দুর্গটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, তাই বাইরের থেকেই আমরা চলুন দুর্গটিকে দেখে নিই। প্রবেশ পথ।
এটা বন্ধ থাকে। ওপরে বর্তমানে যারা এটা রক্ষণাবেক্ষণ করছেন তারা থাকেন। এই অংশটা এখন গভর্নমেন্ট অফিস হয়ে গেছে। এটা রথ পুজোর সময় বেরোয়। এটা রাজবাড়ির সামনের দিকটা। এটা হলো সাবিত্রী মন্দির। মন্দির এখন পুজো পাঠ হচ্ছে। দেবী সাবিত্রী লাইনে বুক করে না যান তবে এখানে প্রবেশ করা যায় না। এই হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। জঙ্গলমহলের চিড়িয়াখানাটি খুব সুন্দর সাজানো গোছানো। এখানে যে সকল প্রাণী আছে তাদেরকে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। পরিবেশটা অতি সুন্দর, বাচ্চাদের নিয়ে এলে তারা আনন্দ পাবে। আমরা জঙ্গলমহল এবং বেলপাহাড়ির সফর শেষ করব এই চিড়িয়াখানা ভ্রমণের মাধ্যমে। ঝাড়গ্রামে এবং বেলপাহাড়িতে থাকার অনেক গেস্ট হাউস এবং টুরিস্ট লজ আছে। আপনি দুদিনের জন্য যদি কলকাতা থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে চান সেক্ষেত্রে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি আপনার কাছে খুব ভালো অপশান হতে পারে। 2 রাত 3 দিনের মধ্যে আপনি ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ভালোভাবে কভার করতে পারবেন। মোটামুটি ভালো হোটেলে ঘরের প্রতি রাতের ভাড়া 1500 টাকা থেকে শুরু। 4 জন ঘুরতে এলে জনপ্রতি এই ট্যুরে খরচ পড়বে 4000 টাকা। ঝাড়গ্রাম এবং বেলপাহাড়িতে ঘুরতে আসার আদর্শ সময় শীতকাল। এছাড়া আপনি বসন্তকালেও আসতে পারেন, সেই সময় গাছে গাছে ফুল ফোটে। শুধুমাত্র গরমকালে এই স্থানে না আসাই ভালো, কারণ এখানে প্রচণ্ড গরম পড়ে। এছাড়া বছরের যে কোনো সময় আপনি এখানে ঘুরতে আসতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের কাছে এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায় এবং আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতি ঘটে। আমি আগেও বলেছি বেলপাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই জায়গাটাকে যদি আরেকটু উন্নত করা যায়, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে, তাহলে এখানে পর্যটন শিল্পের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তাই আপনারা বেশি করে এই অঞ্চলে ঘুরতে আসুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।